কেমন আছেন সবাই? আজ আরও একটি কান্নাডা মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে আসলাম। সাসপেন্স থ্রিলার আর টুইস্টে ভরা এই কান্নাডা মুভিটা আপনাদের আশা করি ভালো লাগবে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি কান্নাডা ভাষায় সদ্য মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার মুভি পিটার। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই পিটারকে দেখানো হয়, যার দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায়। পিটার তার স্বপ্নে দেখছিল তার সামনেই একটি মেয়ে বিল্ডিং এর ওপর থেকে পড়ে আত্মহত্যা করে। এরপরেই পিটারের বন্ধু রাহুলকে দেখানো হয়। রাহুল পিটারকে বলে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি তোমাকে বাস স্ট্যান্ডে ছেড়ে আসব। ঠিক তখনই পিটার দেখতে পায় তার ফোনে কল এসেছে। কলটা করেছিল তার বন্ধু শম্ভু। কল রিসিভ করতেই শম্ভু তাকে বলে, কি ব্যাপার, তুমি আমার কল রিসিভ করছো না কেন? পিটার বলে, আমি আজকে বাড়িতেই ফিরছি, সেখানে এসে তোমার সাথে কথা বলবো। এরপরেই রাহুল পিটারকে বাস স্ট্যান্ডে নিয়ে আসে। যাবার সময় পিটার রাহুলকে ধন্যবাদ জানায়। রাহুল বলে, তুমি আমাকে ধন্যবাদ দিচ্ছ কেন? আমি তো শুধু তোমাকে থাকার জায়গা দিয়েছি, কিন্তু এই কয়েকদিনে তুমি আমাদের ড্রাম গ্রুপটাকে কোথায় থেকে কোথায় নিয়ে গেছো। ধন্যবাদ তো আমার তোমাকে দেয়া উচিত। এরপরেই বাস ছেড়ে দেওয়ার সময় হয়ে যায়, এজন্য পিটার বাসে উঠে যায়, যেটা তাকে নিয়ে আসে তারই হোমটাউন কাসারগড়ে। বাস স্ট্যান্ড থেকে একটি অটোর সাহায্যে পিটার তার এরিয়াতে চলে আসে। পিটারের বাড়ির সামনে সেই অটোওয়ালা তাকে নামিয়ে দেয়। পিটার সেখান থেকে চলে যাবার পরপরই অটোওয়ালা কাউকে কল করে আর জানায় পিটার ফিরে এসেছে, আর এখন আমাদের প্রতিশোধ নিতে হবে। ফোনে সেই অটোওয়ালা যার সাথে কথা বলছিল সেই লোকটা বলে, যা হয়েছে আগে হয়েছে, আমি আমার মাকে কথা দিয়েছি, আমি পিটারকে এখন আর কিছুই করব না। অটোওয়ালা রেগে গিয়ে বলে, আপনি হয়তো আপনার ভাইয়ের মৃত্যুটা ভুলে যেতে পারেন, কিন্তু আমি আমার বন্ধুর মৃত্যুটা ভুলতে পারবো না, তাই আমি পিটারকে ছাড়বো না। এরপরেই সে ফোনটা রেখে দেয়। এদিকে পিটার বাসায় আসার সাথে সাথেই তার বাবার সাথে দেখা হয়। পিটারের বাবা তাকে দেখে অনেক খুশি হয়। পিটারের বাবা তাকে বলে, শম্ভু আমাকে বলেছে তোমার নাকি অনেক ভালো চাকরি হয়েছে, শুনে অনেক খুশি লাগলো। আমি রান্নাবান্না করে রেখেছি, তুমি খাওয়া দাওয়া করে নিও। এখন যদি তোমার কাছে 30-40 টাকা থাকে তাহলে আমাকে দিয়ে যাও। পিটার বলে, বাবা তুমি এখনো মদ খাওয়াটা ছাড়তে পারলে না, তাই তো? পিটার টাকা দিয়ে দেয়। পিটারের বাবা সেখান থেকে চলে আসে। এরপরে পিটার তার বাড়িতে চলে আসে। পিটার তার বাড়িকে দেখার পরে তার অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়, সে ইমোশনাল হয়ে যায়। পিটার বাসায় ফিরে আসে, দেখা যায় তার মায়ের অবস্থার এখনো কোনো উন্নতি ঘটেনি। এরপরেই পিটারের পরিবারের পরিচয় দেওয়া হয় একটা ভয়েস ওভারের মাধ্যমে। জানা যায় পিটারের মায়ের নাম ম্যারি, যে তাদেরই পরিবারে কোনো একটা ভয়ানক দুর্ঘটনার কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আসলে ভয়ানক সেই ট্র্যাজেডিটা যখন হয়েছিল সেটা পিটার এবং তার বাবা সহ্য করতে পেরেছিল, কিন্তু পিটারের মা সেটা করতে পারেনি, যার ফলে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এদিকে পিটারের বাবার নাম জেমস। এমনিতে তো সে মদখোর, সবসময় মদের নেশায় পড়ে থাকে, কিন্তু সে তার ওয়াইফ ম্যারিকে অনেক যত্ন করে, একটা বাচ্চার মতো। সে সবসময় তার দেখাশোনা করে। এরপরেই দেখা যায় পিটারের পাশেরই যে বাড়ি রয়েছে সেই বাসায় থাকার জন্য একজন ভাড়াটি আসে, যার নাম রাধা। সে বিধবা, আর সে এখানে তার মেয়েকে নিয়ে থাকবে। পাশের বাড়ির যে বাড়িওয়ালা রয়েছে সেই রাধাকে এই বাসাটা ভাড়া দিয়েছে। সেখানে আসার পরে রাধা প্রথমেই পিটারের মা ম্যারিকে দেখতে পায়, আর দেখেই সে একটা হাসি দেয়, কথা বলার চেষ্টা করে, কিন্তু ম্যারি রাধাকে দেখার পরেই একটু ভয় পেয়ে যায়, মুখটাকে বিকৃত করে, ভয়ানক করে, আর এতে রাধাও ভয় পেয়ে যায়। অন্যদিকে রাধা যখন পিটারের সাথে কথা বলতে যায়, দেখা যায় পিটারও রাধাকে দেখে তেমন খুশি হয় না। কিন্তু কেন, সেটা জানার আগে আমাদের পিটারকে জানতে হবে। ঘটনা চলে যায় 2 বছর আগে, যেখানে পিটার আর শম্ভু খুব ক্লোজ বন্ধু ছিল, আর পিটারও এখনকার মতো এত চুপচাপ ছিল না, সে ছিল উড়ন্ত পাখির মতো। তাদের একটা ড্রাম ব্যান্ড ছিল, আর তাদের সেই টিমের যত মানুষ ছিল তারা সবাই পিটারকে অনেক ভালোবাসতো, পছন্দ করত, আর তাদের ড্রাম গ্রুপটাও অনেক ভালো ছিল। কিন্তু পিটার কোনোভাবেই এখানে থাকতে চাইতো না, সে চাইতো কোনোভাবে এখান থেকে সে দুবাই চলে যাবে আর টাকা ইনকাম করবে। কিন্তু শম্ভুর মতামত একেবারেই আলাদা। শম্ভু চায় দেশে থেকেই যদি টাকা ইনকাম করা যায় সেটাই ভালো। কিন্তু পিটার শম্ভুর কথা কোনোভাবেই শুনবে না, সে পাসপোর্টও বানিয়ে ফেলেছে, যখনই ভিসা আসবে সে দুবাই চলে যাবে। এরপরেই দেখানো হয় পিটার যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির মালিক রমেশকে। আসলে রমেশ পিটারের মা ম্যারিকে নিয়ে একেবারেই খুশি ছিল না, এই জন্য সে সবসময় পিটারের কাছে কমপ্লেন করত। আজকেও সেরকম। রমেশ এসে বলে, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমার মা এই কাজগুলো ঠিক করছে না। তোমাদের পাশের বাসায় যেই ভাড়া আসুক না কেন, ম্যারি তাকে বিভিন্নভাবে তাড়িয়ে দেয়। এরকমটা চলতে থাকলে আমি তোমাদের সেই বাসায় আর রাখতে পারবো না। পিটার তাকে বোঝায় যে ম্যারিকে সে বোঝাবে যে এমনটা যেন সে আর না করে।
এরপরেই মীরাকে দেখানো হয় যে এখানকার কলেজেই পড়াশোনা করতে এসেছে, আর এই জন্য সেখানকার কলেজ হোস্টেলেই সে থাকতে শুরু করে। মীরার বান্ধবীরাই পিটারের সাথে মীরাকে দেখা করায়। এছাড়া দেখা করার আগেই মীরাকে মীরার বান্ধবীরা পিটারের নামে অনেক কিছু বলেছে, যা শুনে শুনে মীরা এমনিতেই ইমপ্রেস হয়ে গেছে। আর দেখা করার পরে থেকেই মীরা পিটারকে পছন্দ করতে শুরু করে। এদিকে পিটারের যে ড্রাম গ্রুপটা ছিল সেটার নাম ছিল চান্দে। এখানকার যে মন্দির রয়েছে সেই মন্দিরের প্রত্যেকবার সরস্বতী পূজার সময় পিটারের এই ড্রাম গ্রুপ চান্দে সেখানে পারফর্ম করে। আর এই ড্রাম গ্রুপটা শুরু করেছিল পিটারের গুরু, আর পিটারের গুরু চলে যাবার পরে পিটারই এই ড্রাম গ্রুপের লিডার। যদিও ধর্মীয় দিক থেকে পিটার খ্রিস্টান, কিন্তু হিন্দু ধর্মকে সে অনেক ভালোবাসে, শ্রদ্ধা করে, আর এই জন্যই মন্দিরের সে ড্রাম বাজাতে একেবারেই দ্বিধাবোধ করে না। এদিকে পিটারের ড্রাম গ্রুপে শরৎ নামের একজন ছেলে ছিল। এই শরৎ একেবারেই ভালো কোনো ছেলে নয়, আসলে তার বড় ভাই শুভম, যে একটু গুন্ডা টাইপের, আর পলিটিক্যালি তার কানেকশন অনেক বেশি স্ট্রং, আর সেই জন্যই শরৎ সবসময় উল্টাপাল্টা কাজ করে থাকে, কাউকে ভয় পায় না, অর্থাৎ বড় ভাইয়ের জন্যই সে বিগড়ে গেছে। এদিকে শরতের জন্মদিনে শরৎ তার বন্ধুদের নিয়ে সেই জায়গায় চলে যায় যেখানে শরৎ আর পিটার কোনো এক সময় তাদের গুরু থেকে শিক্ষা নিয়েছিল, অর্থাৎ জায়গাটা পবিত্র মানা হয়, কিন্তু তারা সেখানে যেই নেশাপানি করতে থাকে। আর এটা যখন পিটার জানতে পারে, সে শরৎকে ছেড়ে কথা বলে না। পিটার তাকে একটাই কথা বলে দেয়, যখন তুমি নেশাপানি ছাড়তে পারবে তখনই ঠিক এখানে আসবে, আমাদের দলে যোগ দেবে। আমাদের দলটা কখনোই টাকা পয়সা বা নামের জন্য ড্রাম বাজায় না, আমরা ড্রাম বাজাই ভক্তির জন্য। তাই তুমি যখন এরকমটা মেনে নিতে পারবে তখনই তুমি শুধুমাত্র এখানে আসবে। শরৎও প্রচণ্ড রেগে যায়, সাথে সাথে সেই ড্রাম গ্রুপ থেকে বের হয়ে যায় আর নিজের একটা ড্রাম গ্রুপ তৈরি করে, একেবারে আলাদা। এদিকে দেখা যায় উৎসবের দিন দুই গ্রুপই ড্রাম বাজাবে বলে উদ্যোগ নেয়। এই জন্য শুভম এবং শরৎ চলে আসে পিটারের কাছে আর বলে এবার মন্দিরের উৎসবে ড্রাম যদি বাজতে হয় তাহলে সেটা শুধুমাত্র শরতের গ্রুপই বাজাবে। পিটার বলে প্রত্যেকবার মন্দিরের উৎসবে চাঁদে গ্রুপই ড্রাম বাজায়, আর এবারও সেটাই হবে। কিন্তু শুভম তাকে ট্রেড দিয়ে যায়, বলে পিটার যদি ড্রাম বাজায় এটা তার জন্য ভালো হবে না। কিন্তু দেখা যায় উৎসবের দিন শুভমের হুমকি উপেক্ষা করে সে চলে আসে মন্দিরে এবং চাঁদে গ্রুপ ড্রাম বাজাতে শুরু করে। সেখানে শরতের গ্রুপও চলে আসে। পিটার তখন তাকে অফার করে, ঠিক আছে চলো দুই গ্রুপের মধ্যে প্রতিযোগিতা হয়ে যাক, তারা একসাথে ড্রাম বাজাতে শুরু করবে, যে গ্রুপ আগে থেমে যাবে সেই গ্রুপ হেরে যাবে আর এখান থেকে বিদায় নিয়ে যাবে। শরৎও রাজি হয়ে যায়, ড্রাম বাজানো শুরু হয়, কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরে শরতের গ্রুপ হেরে যায়, অর্থাৎ তারা থেমে যায়। এতে শরৎ প্রচণ্ড রেগে যায়, রেগে গিয়ে সে পিটারকে পেছন থেকে লাথি মারতে যায়। তখনই কোথাও থেকে বড়সড় একটা পাথর এসে শরতের মাথায় আঘাত করে। শরৎ সেখানেই রক্তাক্ত হয়ে পড়ে থাকে, তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে আসা হয়। সবাই মনে করতে থাকে পিটারই এই হামলাটা করেছে। সেখানে শুভমও চলে আসে। শুভম পিটারকে দেখে আরো বেশি রেগে যায় আর বলে তুমি যাই বলো না কেন আমি জানি তুমি শরৎকে মারার চেষ্টা করেছো। তখন পিটার বলে আগে খোঁজ নাও তোমার ভাইয়ের উপরে কে আঘাত করেছে, আমি তোমার ভাইয়ের উপরে হামলা করিনি, যদি শরৎকে আমি হামলা করতাম তাহলে এখানে আমি দেখতে আসতাম না। এটা বলে পিটার রেগে সেখান থেকে চলে আসে। ঘটনা এরপরেই বর্তমানে চলে আসে, যেখানে পিটার আর শম্ভু একসাথে বসে কথা বলছিল। পিটার শম্ভুর কাছে মীরার ব্যাপারে জিজ্ঞেস করে। শম্ভু বলে আসলে মীরার সাথে যা হয়েছে সেটা কখনোই মীরার সাথে হওয়ার কথা ছিল না, ঠিক হয়নি। এছাড়া তোমার উপরেও তো কোনো কেস হয়নি, তুমি শুকরিয়া আদায় করো। আসলে কি হয়েছিল এবং কেন হলো এই সব কিছু ধীরে ধীরে আমরা জানতে পারবো। এদিকে শম্ভু পিটারকে আরো বলে তুমি এখান থেকে চলে যাবার পরে শুভ আমার কাছে অনেকবার এসেছে, আমার কাছে অনেকবার তোমার কথা জিজ্ঞেস করেছে, তোমার ঠিকানা জিজ্ঞেস করেছে, কিন্তু আমি কোনোভাবেই বলিনি, ওদেরকে আমি কোনোভাবে আটকে রেখেছি। তুমি এখানে চলে এসেছো ভালো কথা, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে দুবাই চলে যাও, নাহলে শুভম আবারও খবর পেলে কি না কি হয়ে যাবে কে জানে। আমি অনেক কষ্টে তাদের নিয়ন্ত্রণ করে রেখেছি। যদিও পিটার শম্ভুকে তখন কিছুই বলে না, কারণ তার মীরার কথা অনেক বেশি মনে পড়ছিল। তখনই পিটার মীরার কথা মনে করে যখন তাদের প্রথমবার দেখা হয়েছিল। প্রথম দেখার পরে থেকে পিটার ও মীরাকে একটু একটু পছন্দ করতে শুরু করে, কিন্তু কয়েকদিন পরেই মীরা হঠাৎ করে পিটারকে প্রপোজ করে বসে। যাকে পিটার পছন্দ করত সেই মীরার মুখ থেকেই আই লাভ ইউ কথাটা শোনার পরে পিটার তো অনেক বেশি খুশি হয়ে যায়, যেন পৃথিবীর সব সুখ সেই পেয়ে গেছে। আর এরপরেই তাদের ভালোবাসার গল্প শুরু হয়। তারা একে অপরের সাথে সময় কাটাতে শুরু করে, দেখা সাক্ষাৎ শুরু করে। তাদের ভালোবাসা এতটাই ঘনিষ্ঠ হয়ে যায় যে একবার তারা শারীরিক সম্পর্কও করে ফেলে। যাই হোক, ঘটনা আবারও বর্তমানে চলে আসে। পিটার রাতের বেলা বাড়ি ফিরেছিল,
তখনই তার পাগল মা ম্যারি তার কাছে আসে আর পিটারকে বলে জেসি ফিরে এসেছে, ও ডেভিডকে মেরে ফেলবে, তুমি কিছু একটা করো। পিটার তাকে বারবার বোঝায় যে ওটা জেসি নয়, আর ও ডেভিডকে কেন মারবে। এই জেসি আর ডেভিডকে সেটাও আমরা ধীরে ধীরে জানতে পারবো। এদিকে মেরি তার কথা মানতে রাজিই ছিল না। সে পিটারকে বলে, হয় জেসিকে তুমি মেরে ফেলো, নয়তোবা জেসিকে এখান থেকে তাড়িয়ে দাও, যে কোনো কিছু একটা করো। পিটার একটু রেগে যায় আর বলে, বললাম তো ওটা জেসি নয়। ঠিক তখনই মীরা অদ্ভুত কাণ্ড করে বসে, বলে, তুমি জেসিকে মারবে, নয়তো এখান থেকে তাড়িয়ে দেবে, নয়তোবা আমি আত্মহত্যা করব। এরপরে একটা কাপড় নিজের গলায় পেঁচিয়ে টানতে শুরু করে। পিটার বাধ্য হয়ে তাকে থামায় আর বলে, ঠিক আছে ঠিক আছে, তোমাকে কিছু করতে হবে না, আমি জেসিকে এখান থেকে তাড়িয়ে দেব। আসলে পিটারের মা ম্যারি রাধাকেই জেসি ভাবছিল। এদিকে পিটার ভাবে সে রাধার সাথে এই ব্যাপারে কথা বলবে, এই জন্য সে বাইরে চলে আসে। আর ঠিক তখনই দেখা যায় সেখানে কয়েকজন ছেলে এসেছিল যারা পিটারের উপরে হামলা করে দেয়। আসলে এই ছেলেগুলো ছিল শরতের বন্ধু, অর্থাৎ সেই ঘটনায় শরৎ মারা গিয়েছিল। আসলে শরতের বড় ভাই শম্ভু যদিও মানা করেছিল যে পিটারের উপরে হামলা করার দরকার নেই, কিন্তু তারপরেও শরতের বন্ধুরা কথা শোনেনি। আর যে ছেলেগুলো তাকে হামলা করতে এসেছিল তার মধ্যে সেই অটো ড্রাইভারও রয়েছে, যেও সেখানে এসে পিটারকে মারধর করতে শুরু করে। এটা ছিল সেই অটোওয়ালা যে শুভমের ভাইকে কল করেছিল এবং পিটারকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়েছিল। যাই হোক, পিটার তাদের প্রচণ্ড মারধর করে এবং সেখান থেকে তাড়িয়ে দেয়। যাই হোক, পরদিন সকালে পিটার আবারও রাধার সাথে কথা বলার জন্য বাইরে আসে, কিন্তু রাধা পিটারকে দেখার সাথে সাথেই ভয় পেয়ে যায়, সেখান থেকে চলে যায়। আসলে আসার দিন প্রথমেই পিটার তার সাথে তেমন ভালোভাবে কথা বলেনি। এছাড়া গতকাল রাতেও সে তাদের মারামারি দেখেছে, আর এটা দেখার ফলেই রাধার মনে পিটারের প্রতি একটা ভয় জন্ম নিয়েছে। এই জন্য যখনই সে পিটারকে দেখে সেখান থেকে চলে আসে কোনো কথা না বলেই। রাধার জন্য তার ছেলে বেনি হচ্ছে তার পুরো দুনিয়া। রাধা এখানে একটি স্কুলের পিটি টিচার হিসেবে জয়েন করেছে, তার ছেলেকেও সেই একই স্কুলে সে ভর্তি করিয়েছে। এদিকে রাধা খেয়াল করে পিটার বেশ কয়েকদিন ধরে তার পিছু করছে, অর্থাৎ সে যে জায়গায় যাচ্ছে পিটারও সেই একই জায়গায় যাচ্ছে। পিটার আসলে রাধার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু রাধা এতে অনেক বেশি ভয় পেয়ে যায়। পিটারকে দেখা মাত্রই সে সেখান থেকে কোনো মতে হুড়মুড় করে পালিয়ে চলে আসে। এটা দেখার পরে পিটারও বুঝতে পারে যে রাধা হয়তোবা তাকে দেখে ভয় পাচ্ছে। সে ভাবে যেহেতু কথা বলতেই পারছে না, তাহলে রাধাকে একটু বেশি করে ভয় দেখানো যাক, যাতে করে এখান থেকে সে পালিয়ে যায়। আর সেই উদ্দেশ্যেই পরের দিন যখন রাধা গোসল করছিল, পিটার সেই দিক দিয়ে রাধাকে দেখার জন্য আসে আর ইচ্ছে করে আওয়াজ করে। রাধা যখন এটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, চিৎকার করে তার রুমে চলে আসে। রাধা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে রাতে ঘুমানোর সময়ও সে পিটারের কথাই ভাবছিল, ভয় পাচ্ছিল যদি পিটার ঘরের ভেতরে চলে আসে তার সাথে কিছু করার চেষ্টা করে। এই জন্য ভয় থেকে সে তার কাছে একটা ছুরি নিয়ে রাখে। কিন্তু দেখা যায় মাঝরাতে রাধার ভয়টা সত্যি হয়ে যায়, পিটার কোনোভাবে ঘরে ঢুকে গেছে। আর পিটার এসেই রাধার উপরে হামলা করে বসে, তাকে জোর করার চেষ্টা করে। আর এতে রাধা প্রচণ্ড ভয় পেয়ে নার্ভাস হয়ে তার কাছে থাকা চাকুটা দিয়ে বারবার পিটারকে আঘাত করে সেখানেই মেরে ফেলে। আর ঠিক তখনই দেখা যায় রাধার ঘুম ভেঙে যায়, অর্থাৎ এটা ছিল রাধার একটা দুঃস্বপ্ন। কিন্তু বেশ কয়েকদিন ধরেই পিটার যখনই রাধাকে দেখে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, যেটা রাধাকে প্রচণ্ড ভয় পাইয়ে দেয়। এদিকে পিটার এটা করছিল, সে তো চাইছিল যাতে রাধা ভয় পায়। এছাড়াও আরও একটা কারণ আছে। আসলে রাধাকে দেখার পরে তার কারো একটা কথা মনে পড়ে যায়, সেটা আর কারো নয়, মীরার কথা মনে পড়ে যায় তার। তখনই ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে মীরা আর পিটার একই সাথে সময় কাটাচ্ছিল। পিটার মীরাকে বলে, চলো তোমাকে হোস্টেলে নামিয়ে দিয়ে আসি, এরপরে মাকে নিয়ে আমাকে ডক্টরের কাছে যেতে হবে চেক আপের জন্য। কিন্তু মীরা বলে, না না, আজকে তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। তোমার মা কি রোগে অসুস্থ, কেন তার এমন হয়েছে, তুমি কেন তাকে ডক্টরের কাছে নিয়ে যাও চেক আপ করার জন্য। যদিও পিটার অনেক চেষ্টা করে কথাটা ঘোরানোর জন্য, কিন্তু মীরা নাছোড়বান্দা, সে কোনোভাবেই বিষয়টাকে এড়িয়ে যেতে দেয় না আর বলে, আজকে এটা আমাকে জানতেই হবে। অবশেষে পিটার বলতে রাজি হয়। পিটার বলে, আসলে আমি আমার মায়ের একমাত্র ছেলে নই, আমার বড় ভাই ডেভিডও ছিল। ডেভিড আমার থেকে 4 বছরের বড় ছিল। যদিও আমরা 2 ভাই ছিলাম, কিন্তু আমাদের স্বভাব আচার আচরণ একেবারেই আলাদা ছিল। যেখানে আমার সবসময় বাইরে থাকতে ভালো লাগতো, বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগতো, সেখানে ডেভিড ছিল একেবারেই উল্টো। তার যখন অনেক বেশি প্রয়োজন পড়তো তখনই সে ঘর থেকে বের হতো। এছাড়া সে নিজের বাসায় থাকতে
অনেক বেশি পছন্দ করত। আসলে ডেভিড একেবারে সহজ সরল সাদাসিধে টাইপের ছিল। পৃথিবীর মানুষের প্যাচগোছ সে একেবারেই বুঝতো না। ডেভিড সবসময় তার মায়ের কাছাকাছিই থাকতো। তার মাকে সে অনেক ভালোবাসতো। কিন্তু ম্যারির সবসময় ভয় হতো সে যদি না থাকে তাহলে তার ছেলে ডেভিড এই পৃথিবীতে কিভাবে সার্ভাইভ করবে, কারণ ও তো একেবারেই সাদাসিধে। এই জন্য অনেক চিন্তা ভাবনা করে একেবারে সংস্কারী, ভালো এবং গরিব ঘরের একটি মেয়ের সাথে ডেভিডের বিয়ে দিয়ে দেয়, যার নাম জেসি। কারণ ম্যারির মতে হয়তো বা বিয়ে করলে ডেভিড একটু চালাক চতুর হবে, বাইরের পৃথিবীটাকে জানবে। কিন্তু তারপরও ডেভিড বিয়ে করার পরে দূরে কোথাও যায় না। পিটারদের বাসার পাশের বাড়িতেই সে ভাড়া থাকতে শুরু করে, বর্তমানে যেখানে রাধা এবং তার ছেলে রয়েছে। ডেভিড আসলে তার মাকে ছেড়ে কোথাও দূরে যেতে চায়নি, এই জন্য সে সেখানেই থাকতে শুরু করে। এদিকে জেসি প্রথমে কয়েকদিন ভালোভাবে থাকলেও হঠাৎ করে তার মনের ভেতর প্রশ্ন জেগে ওঠে, লোভ লালসা জেগে ওঠে, আর যেটা পুরো পরিবারটাকে ধ্বংস করে দেয়। একদিন রাতের বেলা জেসি ডেভিডকে বলে, আমি ছোটবেলা থেকেই অনেক দারিদ্রতার মাঝে বড় হয়েছি। এই দারিদ্রতাকে আমি একেবারেই ঘৃণা করি। বিয়ের পরেও যদি আমাকে একই রকম ভাবে থাকতে হয় তাহলে বিয়ে করে আমার লাভটা কি হলো? আমরা কতদিন এই ছোট্ট একটা জায়গায় থাকবো, আর তুমি কতদিনই বা এই ছোট্ট শহরের একটা ফ্যাক্টরিতে কাজ করে আমাদের জীবনযাপন চালাবে? আমাদের তো ব্যাঙ্গালোরে যাওয়া উচিত। সেখানে বড় বড় ফ্যাক্টরি রয়েছে, দালান কোঠা রয়েছে, সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আমি শহরের জীবনযাপনটা কেমন সেটা দেখতে চাই, সেটা উপভোগ করতে চাই। কিন্তু ডেভিড এক ঝটকায় উঠে যায় আর বলে, মা এটা কখনোই মেনে নেবে না, আর আমিও মাকে ছাড়া কখনো দূরে থাকিনি আর থাকবেও না। এরপরে থেকে এই কথাটা তুমি আর আমাকে কখনোই বলবে না। তুমি বিয়ে করে এই বাড়িতে কয়েকদিন হলো মাত্র এসেছো, এখনই সব কথা বলছো। কিন্তু এই কথাগুলো জেসির একেবারেই ভালো লাগে না। পরদিন থেকেই জেসি ঘরের সব কাজ করা বন্ধ করে দেয়, এমনকি রান্নাবান্নাও করে না, ডেভিডের সাথে কথাও বলে না। এমনকি ডেভিড যখন রাতে ঘুমাতে যায় সে তাকে স্পর্শ পর্যন্ত করতে দেয় না। ডেভিডের এতে অনেক খারাপ লাগে, কিন্তু জেসির সেই শর্তে সে মানে না, বরং নিজেই ঘরের সব কাজ করে, কাজে যায়, এমনকি হোটেল থেকে খাবার এনে খাওয়া দাওয়া করে। এভাবেই কয়েকদিন চলে যায়। টানা 3 দিন পর্যন্ত জেসির এরকম অত্যাচার সে সহ্য করে। পরে বিরক্ত হয়ে সে ম্যারিকে যেয়ে সবকিছু খুলে বলে। ম্যারি এটা শুনে রেগে যায় আর সে নিজেই চলে আসে জেসির সাথে কথা বলতে, আর বলে, এসব বাদ দাও, ভালো মতো ঘরের কাজ করো, রান্না বান্না করো, আর তোমরা কোথাও যাবে না। ডেভিড আমার ছেলে, ও এখানে আমার কাছেই থাকবে। ডেভিড খুব সহজ সরল, এই জন্যই আমি গরিব ঘরের একটি মেয়েকে ওকে বিয়ে করিয়েছি, যাতে ওর সংসারটা সুখে থাকে, বেশি চাও পাওয়া না থাকে। তখনই জেসিও রেগে যায় আর বলে, গরিব ঘরে জন্ম নিয়েছি বলে আমার কি সকালাত থাকতে পারে না, চাও থাকতে পারে না? বিয়ের আগে আমি আমার বাবা মায়ের মতো চলেছি, তারা যেভাবে বলেছে সেভাবেই কাটিয়েছি। বিয়ের পরে এখন আপনার কথা শুনে চলতে হবে, তাহলে আমি আমার জীবনটা এনজয় করব কিভাবে? তাই আমরা কোথায় থাকবো না থাকবো সেটার বলার আপনি কেউ না। আপনি শাশুড়ির মতো থাকেন, আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আসার চেষ্টা করবেন না। আমাদের যেখানে ইচ্ছা আমরা সেখানেই থাকবো, আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের বিষয়টা আমরা কথা বলে মিটমাট করে নেব। আপনি এর মধ্যে নাক গলাতে আসবেন না। এটা শুনে প্রচন্ড রেগে যায় ম্যারি, সেখান থেকে হতাশ হয়ে চলে আসে। সে তার হাজব্যান্ড জেমসকে সব কথা বলে দেয়। জেমস বলে, তুমি টেনশন করো না, ওদের হাজব্যান্ড ওয়াইফের বিষয়, ওদেরকে বুঝতে দাও, আর ডেভিড দেখবে সবকিছু ঠিক করে নেবে। কিন্তু ম্যারি তো জানে ডেভিড কতটা সহজ সরল, আর সে জেসিকে কোনোভাবেই হ্যান্ডেল করতে পারবে না। এদিকে দেখা যায় পরের দিন থেকে জেসি ডেভিডকে একটা শর্ত দিয়ে দেয় যে এই রুম থেকে বের হওয়া যাবে না, এমনকি তার মায়ের সাথে তার কোনো যোগাযোগ করা যাবে না। যদি সে করে তাহলে সে গলায় দড়ি দেবে, আত্মহত্যা করবে। এটা শুনে ডেভিড রাজি হয়ে যায়। জেসি বলে, আমিও দেখব সেই বুড়ি আমাদের এখানে কিভাবে আটকে রাখে। এদিকে পরের দিন সকালেই ডেভিডকে বাইরে না দেখে ম্যারি তার সাথে দেখা করার জন্য চলে আসে, দরজায় নক করে। যখনই ডেভিড দরজা খুলতে যাবে জেসি এসে বাধা দেয় আর বলে, দরজা খুলবে না, তাহলে ভালো হবে না। ডেভিডও বাধ্য হয়ে আর দরজা খুলে না। এদিকে ম্যারি হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এভাবে 2 দিন কেটে যায়। ম্যারি আবারও ডেভিডের জন্য ডোসা বানিয়ে নিয়ে আসে, দরজায় নক করে, কিন্তু জেসি ডেভিডকে দরজা খুলতে দেয় না। এতে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে ম্যারি। 3 দিন কেটে যাওয়ার পরে ম্যারি নিজেকে আর ধরে রাখতে পারে না। 3 দিন ধরে সে তার ছেলেকে দেখে না, ঘরের ভেতরে কি করছে, কেমন আছে কে জানে। এতে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে ম্যারি। ওইদিকে এই সময়টাতে পিটার এবং জেমস কেউ বাসায় ছিল না। ম্যারি বাধ্য হয়ে ডেভিডের বাসায় আসে আর বাইরে থেকে জেসিকে উদ্দেশ্য করে বলে, তোমাদের যেখানে যাবার চলে যাও, আমি তোমাদের বাধা দেব না, তারপরেও তোমরা বাইরে আসো, ডেভিডকে আমাকে দেখতে দাও। জেসি তো খুশি হয়ে যায়, এইভাবে সে জিতে গেছে আর এখন এখান থেকে সে শহরে চলে যেতে পারবে। আর এই জন্য
সে ডেভিডকে পারমিশন দেয় ম্যারির সাথে যেয়ে কথা বলার জন্য। 3 দিন পরে ছেলেকে কাছে পেয়ে ম্যারি একেবারেই ইমোশনাল হয়ে যায়। নিজের ছেলেকে সহি সালামতে দেখে সে কাঁদতে থাকে। এরপরেই জেসিকে বলে, আমার ছেলেকে তোমার সাথে বিয়ে দিয়ে আমি আমার জীবনের সবথেকে বড় ভুল করেছি। এখন আর আমার ছেলে তোমার কাছে যাবে না, তোমার যেখানে যাবার তুমি চলে যাও। জেসি অবাক হয়ে বলে, আমি কোথায় যাব? আর ডেভিড আমার হাজব্যান্ড। ম্যারি বলে, হ্যাঁ এখন হাজব্যান্ড, কিন্তু আর থাকবে না। আমি আমার ছেলে ডেভিডকে দিয়ে তোমাকে ডিভোর্স দিয়ে দেওয়াবো। এরপরে তোমার যেখানে ইচ্ছে তুমি চলে যাও, যেভাবে ইচ্ছে থাকার থাকো, আমরা কেউ দেখতে যাব না। জেসি একেবারেই হতাশ হয়ে পড়ে, কাঁদতে কাঁদতে বলে, ডেভিড আমাকে ডিভোর্স দিলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি বাবার বাড়ি কোন মুখ নিয়ে ফিরে যাব? যাই হোক, এখান থেকে যাবার আগে আমি ডেভিডের সাথে শেষবারের মতো একবার কথা বলতে চাই। ম্যারি নিষেধ করে, কিন্তু ডেভিড ভাবে হয়তোবা জেসি ভয় পেয়ে গেছে, সে তার মত পরিবর্তন করে ফেলবে। এই জন্য ম্যারি নিষেধ করা সত্ত্বেও সে জেসির সাথে ঘরের ভেতরে চলে যায় একান্তে কথা বলার জন্য। আর ঘরের ভেতরে যাবার সাথে সাথেই জেসি ঘরের তালা লাগিয়ে দেয় আর চাবিটা ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে ম্যারি প্রচন্ড ভয় পেয়ে যায়, বারবার জেসিকে বলে দরজা খোলার জন্য। এদিকে জেসি ঘরের ভেতর থেকে কেরোসিন নিয়ে এসে ডেভিড আর নিজের উপরেই ঢালতে শুরু করে। জেসি ম্যারিকে হুমকি দিতে থাকে, কি ভেবেছিলেন ছেলেকে দিয়ে আমাকে ডিভোর্স দেওয়াবেন? তারপর আমি কি করব? আমার তো মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু আমি তো এত সহজে মরবো না। মরতে হলে আপনার ছেলেকে সাথে নিয়েই মরবো। জেসি দেশলাইয়ের বক্স হাতে নেয়, আর তখনই মেরি প্রচন্ড ভয় পেয়ে যায় আর কাঁদতে কাঁদতে বলে, তোমাদের যেখানে যাবার ইচ্ছে যাও, তুমি ডেভিডকে সাথে নিয়েই চলে যাও, আমি কিচ্ছু বলবো না, কিন্তু তারপরও তুমি আমার ছেলেটাকে বেঁচে থাকতে দাও। অবশেষে জেসি খুশি হয়, বুঝতে পারে এবার নিশ্চয়ই তার প্ল্যানটা কাজে এসেছে। কিন্তু ম্যারি যাতে এরপরে আর কোনো বাধা না দেয়, সেই জন্য সে চায় তাকে আরও একটু ভয় দেখাবে, আর এই জন্য ড্যাশলাইটের কাঠি জ্বালানোর চেষ্টা করে, অর্থাৎ নাটক করে, যাতে ম্যারি আরও বেশি ভয় পেয়ে যায়। কিন্তু হঠাৎ করেই ড্যাশলাইটের কাঠিটা জ্বলে যায়, আর সাথে সাথে পুরো ঘরটাই আগুনে ছেয়ে যায়। তালাবদ্ধ ঘরে ডেভিড আর জেসি জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। ম্যারি নিজের চোখের সামনে নিজের ছেলেকে এভাবে জ্বলতে দেখে আর কোনোভাবেই ঠিকঠাক থাকতে পারে না, তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। নিজের ছেলের বউয়ের কারণে তাদের পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যায়। আর এরপরে থেকেই ম্যারি যখনই জেসির বয়সী কাউকে দেখে তাকে জেসি ভেবে নেয়, আর এই জন্য সে রাধাকে জেসি ভেবে পিটারকে বলেছিল তাকে মেরে ফেলার জন্য, নয়তোবা সেই ঘর থেকে তাড়িয়ে দেবার জন্য। আর তখন থেকেই ম্যারির চিকিৎসা চলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো উন্নতি হয়নি। এদিকে এই সব কিছু শোনার পরে ম্যারি তো একেবারেই ইমোশনাল হয়ে পড়ে, তার চোখ বেয়ে পানি পড়তে শুরু করে। সে পিটারকে বলে, যখন আমি তোমাকে বিয়ে করে তোমাদের বাসায় চলে আসব, আমি কখনো মুখ দিয়ে বলবো না যে আমরা আলাদা থাকব। আমি সব সময় তোমার মা বাবাকে সাথে নিয়ে মিলেমিশে থাকব, তোমাদের অনেক টেক কেয়ার করব, বিশেষ করে তোমার মাকে। কথাটা শুনে পিটারের চোখ বেয়েও পানি পড়ে যায়। সে অনেক খুশি হয় যে সে সঠিক মানুষকেই ভালোবেসেছে। এদিকে ম্যারি এবং রমেশের বিষয়টা তো বুঝতেই পারছেন, রমেশ কেন এসে বারবার পিটারের কাছে অভিযোগ করে। আসলে ম্যারি সেই ঘরটাতে কাউকে থাকতেই দেয় না, বিভিন্নভাবে বিভিন্ন কাণ্ড করে সেখানে ভাড়াটিয়াদের তাড়িয়ে দেয়, কারণ সে ভাবে সেটা ডেভিডের ঘর, আর ডেভিড এখনও সেই ঘরে রয়েছে। সে মাঝে মধ্যেই জানালা দিয়ে ডেভিডকে ডাকতে শুরু করে। এদিকে ঘটনা একেবারেই বর্তমানে চলে আসে, যেখানে পিটার মীরার কথা ভাবতে ভাবতেই বাইক চালাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার চোখ পড়ে সামনের একটা পলিব্যাগের উপরে, যেখানে আসলে রোডের ভেতরে একটা তার লাগানো ছিল, রোডের এই পাশ থেকে ওই পাশ, আর সেই তারের ভেতরেই কোনোভাবে সেই পলিটা এসে উড়ে পড়ে। এটা দেখে পিটার সাথে সাথে নিজেকে সরিয়ে ফেলে, কিন্তু বাইক নিয়ন্ত্রণ করতে না পেরে পড়ে যায়, আর এতে সে ব্যথা পায়, আহত হয়। পিটার বুঝতে পারে এই তারটা লাগানো হয়েছিল তাকে খুন করার জন্য। সে শম্ভুর সাথে দেখা করে আর বলে, আজকে আমাকে মেরে ফেলার জন্য রাস্তায় তার বেঁধে রেখেছিল কেউ। আমি তোমাকে বলেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব দুবাই চলে যাও। আমার তো মনে হয় এটা শুভমের কাজ, শুভম হয়তোবা খোঁজ পেয়ে গেছে, তোমাকে মেরে ফেলার জন্যই এই কাজটা করেছে। এছাড়া তারা তো লোকও পাঠিয়েছিল। পিটার বলে, হ্যাঁ শুভম আমাকে মারতে চায়, এটা সত্যি, আর সে আমাকে মারতে চাইলে সেদিনের মতো আবারও লোক পাঠাতে পারত, কিন্তু এভাবে রাস্তায় তার দিয়ে রাখতো না, যেটাতে আমার মৃত্যু একটা দুর্ঘটনা মনে হয়। আমি নিশ্চিত এর পেছনে অন্য কেউ রয়েছে। পিটার বলে, যাই হোক এসব কিছু বাদ দাও, এই বিষয়টা আমি পরে দেখে নেব। এখন আমার বাড়ির মালিক রমেশের সাথে কথা বলতে হবে। আসলে রাধাকে দেখার পরে মায়ের অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। রমেশের সাথে কথা বলে রাধাকে এখান থেকে সরিয়ে দিতে হবে। শম্ভু বলে, তোমার মায়ের এই অবস্থা
অবস্থার কথা সবাই জানে এখানকার, তাই রমেশের সাথে কথা বলে আমার মনে হয় না কোনো কাজ হবে। তখনই শম্ভুর কাছে একটা কল আসে। কলে কথা বলার জন্য সে একটু আড়ালে চলে যায়, আর ঠিক তখনই তাদের সেই চাঁদের ড্রাম গ্রুপের একজন মেম্বার মহেশ সেখানে চলে আসে পিটারের সাথে কথা বলতে। কথায় কথায় সে পিটারকে বলে, তুমি এখান থেকে যাবার পরে শম্ভু সেই ড্রাম গ্রুপটাকে একটা বিজনেস বানিয়ে রেখেছে, যেখানে টাকা পায় সেখানেই চলে যায় পারফর্ম করার জন্য, আর এটা কারো ভালো লাগেনি। এই জন্য তুমি চলে যাবার পরে পুরনো সদস্যরা সবাই একে একে চলে গেছে এই গ্রুপ থেকে। আমি শম্ভু ছাড়া আর মাত্র বাকি 2 জন পুরনো মেম্বার রয়েছে এখন এই গ্রুপে। মহেশ আরও বলে, আমরা ভেবেছিলাম তুমি যদি কখনো ফিরে আসো তাহলে আবারও সবকিছু আগের মতো হয়ে যাবে, কিন্তু তুমি ফিরে আসলে ঠিকই, কিন্তু কিছু আর আগের মতো হলো না। পিটারের মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, সে শম্ভুকে কিছুই বলে না, বরং চলে আসে একটা মেডিকেল স্টোরে। আসলে এই ছোট্ট মফস্বল গ্রামটাতে একটাই মেডিকেল স্টোর রয়েছে, যেখানে চলে আসে পিটার তার মায়ের ওষুধ নেবার জন্য। কিন্তু সে প্রেসক্রিপশন দেখার পরে ওষুধের দোকানের লোকটা বলে, এই ওষুধ আমাকে শহর থেকে আনতে হবে, আর সেখান থেকে আসতে 1 সপ্তাহ সময় লাগবে। পিটার বলে, শম্ভু প্রত্যেক মাসে আমার মায়ের জন্য এখান থেকে ওষুধ নিয়ে যায়, তাই তোমার উচিত তো এই ওষুধগুলো আগে থেকেই আনিয়ে রাখা। এটা শুনে ওষুধের দোকানের লোকটা পিটারকে বলে, তুমি কি বলছো এসব, আর তুমি কাকে ভরসা করছো? ওই শম্ভুকে গত 1 বছরও এই ধরনের কোনো ওষুধ নেবার জন্য শম্ভু এখানে আসেনি। এটা শুনে পিটার তো হতবাক হয়ে যায়। এরপরে পিটারের শম্ভুর উপরেই সন্দেহ হতে থাকে। ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে সে তার ড্রাম গ্রুপের সাথে ছিল, আর তখনই মীরা তাকে কল করে আর আর্জেন্টলি তাকে কোনো একটা জায়গায় দেখা করতে বলে। পিটার সেখানে চলে আসার পরে মীরা কাঁদতে কাঁদতে বলে, তুমি কোথায় ব্যস্ত থাকো? আমি তোমাকে কতবার কল দিয়েছি। পিটার বলে, আসলে একটা ফাংশন ছিল, সেখানে ড্রাম গ্রুপকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। কি হয়েছে বলো? মীরা পিটারকে এসে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পিটার বলে, কি হয়েছে আমাকে খুলে বলো। তখনই মীরা বলে, আমি প্রেগনেন্ট। এটা শুনে পিটারও অবাক হয়ে যায় আর বলে, কি বলছো তুমি এসব? মীরা তখন সিরিয়াস হয়ে বলে, হ্যাঁ আমি সত্যি বলছি। এছাড়া মীরা অনেক কান্নাকাটিও করছিল। মীরা বলছিল, এখন যদি এই বিষয়টা সবার মধ্যে জানাজানি হয়ে যায় তাহলে আমি কাউকে আর মুখ দেখাতে পারবো না। 1 মাস পরে আমাকে বাসায় যেতে হবে। এখন আমি কি করব? কিছু একটা করতে হবে, না হলে আমি বাঁচতে পারবো না। তখনই শুভম পিটারকে কল করে আর বলে, তুমি কোথায়? শরৎ মারা গেছে আর সবাই ভাবছে তুমি শরৎকে মেরে ফেলেছ। শরতের বড় ভাই শুভম তো পাগলা কুকুরের মতো তোমাকে খুঁজে বেড়াচ্ছে, দেখলেই তোমাকে মেরে ফেলবে। যত তাড়াতাড়ি হোক তুমি এখান থেকে কেটে পড়ো, পালিয়ে যাও। পিটার বলে, শুভম কোথায়? আমাকে ওর সাথে কথা বলতে হবে। শম্ভু বলে, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। আমি ওর সাথে কথা বলতে গিয়েছিলাম, ও আমাকে মারধর করেছে আর এখন তোমাকে খুন করার জন্য খুঁজে বেড়াচ্ছে। ফোন কাটার পরে পিটার কি করবে বুঝতে পারছিল না, তাই সে মীরাকে বলে, দেখো এখন তুমি আপাতত হোস্টেলে চলে যাও, আমাকে একটু যেতে হবে, আর তুমি কারোর সাথে এই কথাটা শেয়ার করবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার সাথে এসে দেখা করব, কালকেই দেখা করব। আর একটা কথা, যাই হয়ে যাক না কেন আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, এতটুকু বিশ্বাস রেখো আমার উপরে। মীরা তাকে অনেক কিছু বলার চেষ্টা করে, কিন্তু পিটার তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে আসে। মীরা পেছনে দাঁড়িয়ে কাঁদতে থাকে। এদিকে যখনই বাইক নিয়ে পিটার সেখান থেকে চলে আসতেই যাচ্ছিল, শুভম এবং তার লোকদের সাথে পিটারের দেখা হয়ে যায়। তারা তাকে মারার জন্য উদ্ধত হয়। এদিকে পিটার তাদের থেকে পালানোর জন্য বাইক নিয়ে উল্টো দিকে যেতে শুরু করে, কিন্তু তাড়াতাড়ি বাইক চালানোর ফলে বাইকের ব্যালেন্স সে হারিয়ে ফেলে আর সেই বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করে বসে, যার ফলে পিটার এবং তার বাইক দুটোই খাদে পড়ে যায়। অন্যদিকে শুভম এবং তার লোকদের গাড়ি সরাসরি চলে যায়। আসলে তারা পিটারকে খেয়ালই করে না। এরপরে সন্ধ্যার সময় যখন পিটারের জ্ঞান ফেরে, সে দেখতে পায় তার ফোন বাজছে, কিন্তু অ্যাক্সিডেন্টের ফলে তার ফোনের টাচ স্ক্রিন অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল, যার ফলে সে কলটা রিসিভ করতে পারছিল না। কলটা করেছিল তারই বন্ধু শম্ভু। পিটার এরপরে অনেক কষ্টে কোনোভাবে ম্যানেজ করে কলটা রিসিভ করে। শম্ভু তাকে বলে, তুমি যেখানেই থাকো না কেন এই মুহূর্তে এই শহর থেকে এখান থেকে চলে যাও, কমপক্ষে 6 মাসের জন্য। আমি এখানকার বাকি সবকিছু দেখে রাখবো, তোমার মাকে দেখে রাখবো। পিটার বলে, সেটা তো সম্ভব নয়, আমি মীরাকে বলেছি কালকে আমি ওর সাথে দেখা করবই। শম্ভু বলে, সেটাও হবে না, তুমি এখান থেকে চলে যাও। শুভম আর তার লোকেরা দেখলে তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। আমি মীরার সাথে দেখা করব, ওকে সবকিছু বুঝিয়ে বলবো। এরপরে শম্ভু তার ফোনটা কেটে দেয়। ঠিক তখনই দেখা যায় পিটারের মোবাইলে মীরার কল আসে। এবার আর সে কোনোভাবেই কলটা রিসিভ করতে পারছিল না, কারণ টাচটা একেবারেই ড্যামেজ হয়ে গেছে। এতে করে রেগে পিটার তার মোবাইলটা আছাড় মারে, তাতে করে মোবাইলটা একেবারে অফ হয়ে যায়। এদিকে মীরা ভাবে হয়তো পিটার তার ফোনটা কেটে দিয়েছে, সে তার কাছ থেকে মুক্তি চাইছে। এদিকে পিটার শম্ভুকে অনেক বেশি বিশ্বাস করত, তার একমাত্র কাছের বন্ধু ছিল। এছাড়া তার হাতে আর কোনো পথ খোলা ছিল না, যার ফলে সেখান থেকে পালিয়ে সে কেরালায় চলে আসে। 2 সপ্তাহ পরে অন্য একজনের মোবাইল নিয়ে সে কল করে শম্ভুকে আর জিজ্ঞেস করে মীরা কেমন আছে। তখনই শম্ভু যা বলে সেটা শুনে পিটার হতবাক হয়ে যায়। শম্ভু বলে, মীরা যে প্রেগনেন্ট এটা সবাই জেনে গিয়েছিল, আর এই জন্য মীরা
বাধ্য হয়ে আত্মহত্যা করেছে। সেই ঘটনার 1 সপ্তাহ হতে চলল। পিটার বলে, আমি এখনই আসবো। শম্ভু তখন বলে, 1 বছরের আগে এখানে আসার কথা ভেবই না। একে তো শরতের মৃত্যুর জন্য শুভম তোমাকে খুঁজে বেড়াচ্ছে, অন্যদিকে এখন মীরার মৃত্যুর জন্য সবাই তোমাকেই দোষারোপ করছে, তোমাকে খুঁজে বেড়াচ্ছে। এখানে 2 দলের যে কোনো এক দলও যদি তোমাকে পায়, মেরে কেটে টুকরো টুকরো করে ফেলবে। পিটার আর কিছুই ভাবতে পারছিল না। সে শুধু একটা কথাই ভাবছিল, যে মীরাকে সে এত ভালোবাসতো, সেই মীরাই তাকে ছেড়ে চলে গেল। সে কাঁদতে শুরু করে। ঘটনা বর্তমানে চলে আসে। বেনু বাসার বাইরে বসে পড়াশোনা করছিল। এরপর হঠাৎ করে বেনু তার মাকে ডেকে বসে। রাধা রান্না করছিল ভেতরে। যখনই সে বাইরে আসে, সে দেখতে পায় সেখানে আর বেনু নেই। সে এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। সেই দিক দিয়েই পিটার আসছিল। রাধা ভাবে হয়তোবা তার ছেলেকে পিটারই কিছু করেছে, এজন্য সে তাকে মারতে থাকে আর জিজ্ঞেস করে তার ছেলে কোথায়। আর ঠিক তখনই তারা শুনতে পায় ভেতরে ম্যারি আর বেনুর চিৎকার। আসলে ম্যারি বেনুকে নিয়ে গিয়েছিল এবং তাকে মারতে চাইছিল। মেরি ভাবছিল বেনুকে মারলে হয়তোবা রাধা এখান থেকে চলে যাবে, কিন্তু সময় মতো এসে পিটার তাকে বাঁচিয়ে নেয়। আর পিটার বেনুকে রাধার কাছে দিয়ে দেয় আর বলে, আমার মায়ের মানসিক অবস্থা ভালো নয়, তার মানসিক সমস্যা রয়েছে, তোমরা পারলে এখান থেকে চলে যাও অন্য কোথাও। আমার মা আসলে এমনই, সেই ঘরে কাউকে থাকতে দেয় না, রোজও কিছু না কিছু করবে, এতে তোমাদের প্রবলেম হবে, তার থেকে ভালো এখান থেকে চলে যাও। কিন্তু রাধা রেগে যায় আর বলে, ভুল তোমরা করছো, আর আমাকে চলে যেতে বলছো। আমি কেন চলে যাব? ভেবেছো একটা একা মেয়ে ভয় দেখালে ভয় পেয়ে চলে যাবো, তাই তো? যাব না আমি। তোমরা যাই করো না কেন, আমি তার মোকাবেলা করব, এখান থেকে যাব না। এটা শোনার পরে পিটারও চুপ হয়ে যায়, কারণ তার কাছেও এর কোনো উত্তর ছিল না। সে সেখান থেকে চলে যায়। পরের দিনই পিটার যখন গোসল করছিল, ঠিক তখনই তার গোসলখানায় কেউ একজন আগুন লাগিয়ে দেয়। কিন্তু পিটার কোনো মতে সেখান থেকে জীবিত বের হয়ে আসে। এদিকে এবার পিটার ঠিক করেই নেয় এখান থেকে সে আর যাবে না, বরং সে তার পুরনো জীবনে ফিরে যাবে। আর সে তার ড্রাম গ্রুপে আবারও জয়েন করবে, কারণ সামনেই উৎসব। আর সে চায় সেই ড্রাম গ্রুপে জয়েন করে সেখানে সেটা বাজাবে। আর এই জন্য সে শম্ভুর সাথে কথা বলে। এদিকে শম্ভু কিছু না বলেই সেখান থেকে চলে যায়। মহেশ আসে। মহেশ পিটারকে বলে, আসলে তুমি চলে যাবার পরপরই ব্র্যান্ডের অনেকেই এখান থেকে ছেড়ে চলে গেছে। এই জন্য উৎসবের ড্রাম বাজানোর জন্য শম্ভু বাইরে থেকে ব্যান্ড পার্টি নিয়ে আসে, তারাই বাজায়। পিটার বলে, তাতে কি হয়েছে, আমি তো এখন ফিরে এসেছি। তুমি শম্ভুকে বলে দিও আমি আমার ব্যান্ড পার্টিটা আবারও তৈরি করব। আর আগে যারা মেম্বার ছিল আমি সবাইকে ব্যাক চাই। এতে মহেশ অনেক খুশি হয়ে যায় আর বলে, এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম। এদিকে শম্ভু একটু পরে ফিরে এসে যখন পিটারের ব্যান্ডে ব্যাক করার খবর শোনে, শম্ভু এর পরে পিটারের সাথে কথা বলে আর বলে, তুমি চলে যাবার পরে আমাদের গ্রুপটা একেবারেই ভেঙে গিয়েছিল। আমি সেই গ্রুপটাকে আবার জোড়া লাগিয়েছি, নতুন উচ্চতায় নিয়ে গিয়েছি। আর এখন তুমি হুটহাট করে কি বলছো এসব? তখনই পিটার রেগে যায়, তার কলার ধরে বলে, তুমি এই ব্যান্ড গ্রুপটাকে উল্টো বিজনেস বানিয়ে রেখেছ। এর ভেতরে এখন আর কোনো কলা নেই। এছাড়া তুমি এটা বলো, তুমি রাধাকে কি করে চেনো? আমার আজকেই রমেশের সাথে দেখা হয়েছিল। রমেশ আমাকে বলেছে তুমি রমেশের সাথে কথা বলে রাধাকে ওই ঘরে থাকতে দিয়েছ। শম্ভু বলে, রমেশ মিথ্যে বলেছে, আমি রাধাকে চিনি না। পিটার বলে, ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আজকেই আমি খোঁজ নিয়ে ছাড়ব। পিটার সেখান থেকে চলে আসে। আর ঠিক তখনই ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। পিটার সেই এরিয়া থেকে চলে আসার 2 দিন পরে মীরা দেখা করেছিল শম্ভুর সাথে আর তাকে বলেছিল পিটার কোথায়, ও আমার ফোন কেন ধরছে না, ওর ফোন বন্ধ কেন? শম্ভু তাকে বলে, ও তো এখান থেকে পালিয়ে গেছে, শুনেছি কোনো একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এটা শুনে মীরা আরও বেশি কেঁদে ফেলে আর বলে, আমি পিটারের সন্তানের মা হতে চলেছি। এটা শুনে শম্ভু বলে, ও এখন বুঝেছি, তোমাকে গর্ভবতী করে দেওয়ার পরপরই ও অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে। আসলে ও এমনই, এক এক মেয়েকে ভালোবাসে, তাদের সাথে শারীরিক সম্পর্ক করে, এরপরে ইন্টারেস্ট শেষ হলে চলে যায়। অর্থাৎ পিটারের নামে সব বাজে বাজে কথা বলে। এরপরে শম্ভু বলে, ভালোবেসেছিলে ঠিক আছে, কিন্তু ওর সাথে আবার শুতে গেলা কেন? এখন সারা জীবন এই গ্লানি বয়ে বেড়াও, তোমার পেটটা ধীরে ধীরে বাড়বে আর সবাই তোমার ক্যারেক্টারের দিকে আঙুল তুলবে। আমি তো ভাবছি তুমি তোমার বাকি জীবনটা কিভাবে কাটাবে। এই সব কিছু সহ্য করে তুমি একা বাঁচতে পারবে তো? এই ধরনের আরও বাজে বাজে কথা বলে। সব কথা শুনতে পেরে মীরা একেবারেই ভেঙে পড়ে আর অবশেষে আত্মহত্যা করে। ঘটনা আবারও বর্তমানে চলে আসে। রাধা তার ছেলেকে নিয়ে একটা রুমের ভেতরে আসে এবং সে তার কানে হেডফোন লাগিয়ে দেয় আর বলে, যতক্ষণ না আমি বলবো ততক্ষণ বাইরে আসবে না এই রুম থেকে। রাধা তার ছেলেকে সেখানে বসিয়ে দিয়ে বাইরে চলে আসে আর দরজা বন্ধ করে দেয় যেখানে পিটার এসেছিল। আর পিটারকে সে মারতে শুরু করে। পিটার এখানে এসেছিল তাকে জিজ্ঞেস করার জন্য যে রাধা শম্ভুকে কিভাবে চেনে, কিন্তু রাধা তাকে মারতে শুরু করে। পিটার বুঝতেই পারছিল না রাধা তাকে কেন মারধর করছে। মারধর করার এক পর্যায়ে হঠাৎ করেই পিটারের চোখ পড়ে সেই বাড়িতে থাকা একটা ফটোর উপরে, যে ফটোটা আর কারো নয়, মীরার
পিটার ছিল। আসলে মীরা ছিল রাধার ছোট বোন, আর এই জন্যই হয়তোবা পিটারের রাধাকে দেখার পরে মীরার কথা মনে হতো। আর মীরা মারা যাবার আগে রাধাকে সবকিছু বলে গিয়েছিল পিটার এবং তার সন্তানের ব্যাপারে। আর এরপরেই রাধা যখন এখানে চলে আসে শম্ভুর সাথে দেখা করে, শম্ভু তাকে পিটারের নামে আরো বাজে বাজে কথা বলে যে তার জন্যই মীরা মারা গেছে। আসলে পিটার যখন 1 বছর পরে এখানে ফিরে এসেছিল, শম্ভুই রাধাকে খবর দিয়েছিল। এজন্য রাধাও তার ট্রান্সফার নিয়ে এখানে চলে আসে আর শম্ভুর মাধ্যমেই এই বাড়িতেই ভাড়া নেয়, যাতে করে সে তার বোন হত্যার প্রতিশোধ নিতে পারে। এখানে আসার পরপরই সে পিটার উপরে নজর রাখত, এমনকি তাকে মারার চেষ্টাও করেছিল। অর্থাৎ রাস্তার মধ্যে তার বেঁধে রাখা, গোসলখানায় আগুন লাগিয়ে দেওয়া, এই সব কিছু রাধাই করেছিল। তে বলে, তুমি কি মনে করো মীরা মৃত্যুর জন্য আমি দায়ী? যদি তোমার সেটা মনেই হয় তাহলে আমাকে মেরে ফেলো, আমি কোনো বাধা দেব না। কিন্তু সত্যি এটাও যে আমি এখনো মীরাকে ভালোবাসি। মীরা মারা যাবার কষ্টটা আমি এখনো ভুলতে পারিনি। রাধা বুঝতে পারে না কি করবে। ঠিক তখনই সেখানে শম্ভু চলে আসে আর বলে, হয়তো তোমাদের মনে অনেক অনেক প্রশ্ন আছে, চলো আমি সবকিছু ক্লিয়ার করে দেই। মীরা মারা যাবার জন্য পিটার নয়, বরং আমি দায়ী। কারণ আমি ওকে বলেছিলাম আত্মহত্যা করার জন্য, বিভিন্নভাবে কথা বলেছিলাম, অপমান করেছিলাম, যার ফলে বাধ্য হয়ে ও আত্মহত্যা করেছিল। এছাড়া শরদের মাথায় পাথর দিয়ে ঢিলটা আমি মেরেছিলাম, আর শম্ভুকেও আমিই বলেছিলাম যে পিটারই তাকে মেরেছে। কিন্তু শরৎ তারপরেও মারা যাচ্ছিল না, এজন্য আইসিইউতে যে আমি শরৎকে মেরে ফেলেছিলাম, যাতে শম্ভু রেগে গিয়ে তোমাকে মেরে ফেলতে পারে। যার ফলে শুভম পিটারের পিছনে লেগে পড়েছিল, আর আমি পিটারকে বাধ্য করেছিলাম এখান থেকে চলে যাবার জন্য লুকিয়ে। পিটার হতবাক হয়ে যায় আর বলে, কেন? তখন শম্ভু বলে, কারণ তুমি থাকাকালীন কখনোই আমি চান্দে গ্রুপের লিডার হতে পারতাম না। আর আমার ছোটবেলার স্বপ্ন ছিল আমি এই গ্রুপের লিডার হব, এই গ্রুপটা আমার একটা বিজনেস হবে। কিন্তু তোমার জন্য আমি সেটা হতে পারছিলাম না, সেখান থেকে টাকা ইনকাম করতে পারছিলাম না। আমি সেই জায়গায় যেয়ে শরৎ এবং তার বন্ধুদের বলেছিলাম সেখানে মদ খাওয়ার জন্য, পার্টি করার জন্য, যাতে করে তোমার মধ্যে বিপদটা লেগে যায়। আর এরপরে আমি পাথর মেরেছিলাম। আমি কখনো তোমাকে সেই গ্রুপের লিডার হিসেবে দেখতে পারছিলাম না। তুমি ভালোই ছিলে, কেন আবার ফিরে আসলে? এখন তো তোমাকে মরতে হবে। আর এই রাধা নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে অনেক বেশি উতলা হয়ে পড়েছিল, এই জন্য এখানে চলে এসেছে। এখন তাকেও মরতে হবে। এদিকে রাধা আর পিটার শম্ভুর উপরে হামলে পড়ে, কিন্তু শম্ভু তাদের দুজনকেই আহত করে ফেলে। শম্ভু একাই দুজনকে মারছিল, কোনোভাবেই তারা পেরে উঠছিল না। এভাবেই তাদের মধ্যে অনেকক্ষণ ফাইট চলে। আর একটা সময় অবশেষে সুযোগ পেয়ে রাধা শম্ভুর বুকে একের পর এক চাকু দিয়ে আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে, আর নিজের বোন মীরা হত্যার প্রতিশোধ নেয়। পিটার অবাক হয়ে যায়, কারণ শম্ভু ততক্ষণে মারা গিয়েছিল। পরের দিন সকালে দেখা যায় রাধা এখান থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়ে। পিটার বলে, তুমি চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। অর্থাৎ শম্ভুর বডির কথা বলে। রাধা তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে ম্যারি যখন দেখে রাধা সেখান থেকে চলে যাচ্ছে, সে খুশি হয়, কারণ তার মতে সেটা রাধা নয়, জেসি সেখান থেকে চলে যাচ্ছে। আর জেসি যেহেতু চলে যাচ্ছে, তার মানে তার ছেলে এখন থেকে ভালো থাকবে। রাধা সেই এরিয়া থেকে চলে যাবার পরপরই শম্ভুর নিখোঁজ হওয়াটা একটা রহস্য হয়ে থেকে যায়, যেটা পিটার আর রাধা ছাড়া কেউ জানে না। সবাই ভাবতে থাকে শম্ভু হঠাৎ করেই কোথায় নিখোঁজ হয়ে গেল। অন্যদিকে শম্ভুর বডিটা কোথায়, সেটার কি হয়েছে, সেটা শুধুমাত্র পিটারই জানে। পিটার সেটাকে কোনোভাবে গোপন করে ফেলেছিল। এরপরেই দেখা যায় পিটারকে আবারও হাসি খুশিভাবে থাকতে, আর সেই চাঁদের ড্রাম পার্টিতে ড্রাম বাজাতে। আর ড্রাম বাজাতে বাজাতে সে তার সামনে মীরাকে দেখতে পায়। তার চোখে পানি চলে আসে, ইমোশনাল হয়ে পড়ে, কাঁদতে শুরু করে। কিন্তু তারপরও ড্রাম বাজানো ছাড়ে না। চাঁদের ড্রাম গ্রুপটা আবারও আগের মতো হয়ে যায়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।